মঞ্চে আসুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, সামনে আজকে যারা উপস্থিত হয়েছেন আমার এই 100K সাবস্ক্রাইবার উপলক্ষে যারা এসেছেন, যারা আমাদের দাওয়াতটা কবুল করেছেন, সর্বপ্রথম সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাবো যে আপনারা অনেক কষ্ট করে এখানে আসছেন। কারণ এখন মোটামুটি সবাই ব্যস্ততার মাঝেও সময় করে যে আমার যে মার্কেটের যে ভাইয়েরা তাদের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার নাই, এখন এইরকম একটা পরিস্থিতি যাচ্ছে, তার মধ্যে থেকেও তারা আসছে। অসংখ্য ধন্যবাদ। আমি যদি সংক্ষেপে আমার এই জার্নিটুকু বলি, এইটা বলতে গেলে অনেক সময় লাগে। একটা অবহেলিত অসহায় মেয়ের জার্নি, এটা একটা অসহায় মেয়ের মাকে বাঁচানোর জার্নি। এটা আমি যখন 2019 সালে এই জার্নিটা শুরু করি, তখন ইউটিউব অনেক বেশি মানুষ বোঝে না। আমাদের বগুড়াতে বিশেষ করে অনেকেই এটা বোঝে না যে শপিং গাইড ভিডিও দেওয়া যায় বা এই টাইপের কিছু করা যায়, এই টাইপের তখন অনেকেই বুঝতোই না। তো সেই জায়গা থেকে এটা খুবই কষ্ট হয়ে উঠেছিল। এবং যখন আমার মা অনেক বেশি অসুস্থ হয়ে গেছিল, তখন একটা মেয়ে হিসাবে সবার আগে মনে হয়েছে যে দেখি তো আমার মাকে ভালো করার জন্য বা তার চিকিৎসা করার জন্য আমি মেয়ে হয়ে কিছু করতে পারি কিনা। একটা ছেলে মানুষ চাইলে তার পিছনে অনেক ইনভেস্ট করে বাবা মা, কিন্তু একটা মেয়ের পিছনে কিন্তু কেউ ইনভেস্ট করতে চায় না। অনেক ঘাটাঘাটি করার পরে যখন দেখলাম ইউটিউব নামক কিছু একটা আছে যেখানে শুধুমাত্র শ্রম দিয়ে কিছু করা যায়, যেখানে কোনো ইনভেস্ট করতে হয় না, তখন খুঁজে খুঁজে বের করলাম। যেহেতু আমি একটা বাড়ির বউ এবং আমার ভাসুর একটা বড় ডাক্তার, আমার শ্বশুর নামকরা একটা মানুষ, সেই জায়গা থেকে ইউটিউবে কি করব এইটা ভেবে ভেবে বেশ কিছুদিন চলে গেছে। পরে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম যে ঢাকার কিছু চ্যানেল শপিং গাইড ভিডিও করে, সেখান থেকে আসলে শপিং গাইডের ভিডিওতে নামা। এবং আমার সব থেকে আমি যতটা পরিশ্রম করেছি তার ফুল ক্রেডিটটা আসলে আমার স্বামীর। কারণ একটা স্বামী যদি না চায়, কখনো একটা বউ বাইরে কাজ করতে পারে না। একটা বউয়ের পক্ষে কখনো সম্ভব না সে 10টা মানুষের মধ্যে গিয়ে কাজ করবে। শুরু থেকে যখন আমার স্বামী দেখেছে যে আমি চাচ্ছি করতে, ওই কখনো আমাকে বলেনি যে তুমি করো না। আমি প্রথম দিকে যখন বিভিন্ন জায়গাতে ভিডিও করতে গেছি, অনেকে এরকম করে বলছে কি এইসব বলেন, ফালতু কথাবার্তা, জান হবে না। আমার ননদ, আমার যা, মেজো যা, আমরা তিনজনে মিলে অনেক জায়গায় গেছি, অনেকেই বোঝেনি, অনেকেই করতে দেয়নি। তারপরেও একটা দরজা বন্ধ হয়ে গেলে 1000 দরজা খোলে। মনের ভিতরে যেটা ছিল যে না, একবার তো চেষ্টা করে দেখি, এখানে কেউ বোঝে না, এখানে শুরু নাই, আমরা শুরু করে দেখি। সেই জায়গা থেকে তাজনুর আমার সাথে অনেক নিউ মার্কেট, রানার প্লাজা, হকার্স মার্কেট, আলামিন মার্কেট, সব জায়গায় আমরা ঘুরেছি। ঘুরে ঘুরে অনেক অপমানের শিকার হয়েছি। তার মধ্যে থেকে আলামিন মার্কেটের আমার কিছু ভাই, বিশেষ করে স্বার্থ ছোঁয়া, সকাল সন্ধ্যা, ফারিয়া বস্ত্রবিতান, এই ভাইগুলো একটু করে জানতো এবং তারা আমাকে বিশ্বাস করেছে। বিশ্বাস করে রেগুলার আমি যেভাবে পরিশ্রম করেছি, তারা সমানভাবে পরিশ্রম করে তাল মিলিয়ে আজকে এই চ্যানেলটা দাঁড় করিয়েছে। এই চ্যানেলটা শুধু আমার একার না, এটা আমাদের সবার। আমি যখন এটা শুরু করি তখন আমরা যৌথ পরিবার ছিলাম। যৌথ পরিবার থেকে একটা মেয়ে যদি তার শাশুড়ি না চায়, কখনোই কিন্তু বাইরে কাজ করা সম্ভব না। যখন একা থাকবো তখন বিষয় আলাদা, কিন্তু যখন স্বামী, শাশুড়ি, শ্বশুর সবাই একসাথে থেকে কোনো কাজ করতে যাব, তখন কিন্তু আমরা জানি যে সবার মাতা হচ্ছে শাশুড়ি। আল্লাহর কাছে একটা জিনিস খুব ভালো লাগে যে শ্বশুর বাড়িটা অনেক ভালো। একটা কথা আছে না,
যে একদিক খারাপ হলেও হাজার দিক ভালো হয়, বিষয় হচ্ছে এরকম। আমার শাশুড়ি খুব রাগী, এখানে যারা আছেন অনেকেই জানেন এটা, কিন্তু ওনার ভিতরে একটা জিনিস আছে যে কেউ কিছু করতেছে বা পড়াশোনা বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য কিছু করতেছে, এটাতে তার কখনো বাধা নাই। সে আমার এই ছোট বাচ্চা, আমি যখন শুরু করি তখন সারফরাজ খুবই ছোট, 1 বছর বয়স হয়তো বা হবে, তখন তার কাছে আমি রেখে রেখে গিয়ে আমার এই পথ চলাটা শুরু করেছি এবং সে ফুল সাপোর্ট আমাকে দিয়েছে। তার সাথে সাথে আমার ফ্যামিলির সবাই, ভাইয়া, বড় ভাইয়া প্রথম দিকে না করলে পরবর্তীতে বড় ভাই আমাকে অনেক সাপোর্ট করেছে এবং যে কোনো বিপদে পড়লে, আমার শ্বশুর এখন নেই, আমার বড় ভাসুর আছে, সে সবার আগে আমাদের পাশে আসে দাঁড়ায়। এই যে বিপদে বা ভালো কোনো দিনে যে পরিবারের যে একটা বন্ধন, সেই বন্ধনটা আমাদের, আমরা যখন যেভাবেই থাকি না কেন, এই বন্ধনটা আমাদের আছে। এটা আমি মনে করি সারা জীবন থাকবে। আমার পরিবারের কাছ থেকে আমি যতটুকু পাইছি এটা অনেক, কারণ আমি একদম গন্ড গ্রামের থেকে আসছি, অশিক্ষিত বাবা মায়ের সন্তান। আমি কোনো বড় ঘরের মেয়ে না। আমার একটা ইচ্ছা ছিল, আমার লাস্ট আমি যখন একটা হকার্স মার্কেটের রাস্তার উপরে একটা জুতার ভিডিও করছিলাম, উনি দিবেন না বলে একবার দেন একটু করি, আপনার কিছু বলতেই হবে না, আমি শুধু সাইড থেকে করে নিয়ে যাব। তো আমি সেই ভিডিও করার পরে আমি আমার মার সাথে দেখা করতে যখন গেছিলাম, আমি শুধু আমার মাকে একটা কথা বলছিলাম যে আম্মু দেখো একটা নতুন কাজ করতেছি, আশা করতেছি তোমার অনেক ভালো ট্রিটমেন্ট করাবো, তোমার কিডনির চিকিৎসা করাবো। আমার শ্বশুর মশাই কোনো কিছুর অভাব নাই, আমার শ্বশুর তখন বেঁচে ছিল, তো কোনো কিছুর অভাব নাই। তারপরে আমার মায়ের জন্য আমি অনেক লড়াই করেছি যে আমার মায়ের, কিন্তু আমার ওইটা 7 দিন পর আমার মা মারা যায়। এটা হচ্ছে আমার দুর্ভাগ্য। আর সব থেকে বড় দুর্ভাগ্য হচ্ছে আমার মা মারার ঠিক 1.5 মাস পরে আমার শ্বশুর মারা যায়। আমার শ্বশুর এমন একটা মানুষ ছিল যে অনেক বেশি পরিশ্রম, যার পরিশ্রমের কথা শুনে শুনে হয়তো বা এখন আমি কোনো পরিশ্রম করতে গেলে ভাবি না। বাবা একটা কথা বলতো যে রাতে যখন বাবার সাথে সময় কাটাতাম, বলতো রিন্টি আমার যখন হোটেল ছিল, আমি ফজরের সময় আমি ব্রেঞ্চে ঘুমাইছি। ব্রেঞ্চে ঘুমানোর কারণ কি জানো? ব্রেঞ্চে ঘুমাইছি তার কারণ হচ্ছে যদি বাসায় গিয়ে বিছানায় শুয়ে ঘুমাই, আরামের ঘুম ধরবে, অনেকক্ষণ ঘুমাবো, তাই ব্রেঞ্চে ঘুমাইছি। আমার শ্বশুর ছিল এরকম মানুষ, মাটির মানুষ। আমি মা শ্বশুরকে পরপর 1.5 মাসের ব্যবধানে 2 জনকে হারিয়েছি। হয়তো বা 2 জন থাকলে সব থেকে বেশি খুশি হতো। আল্লাহ ওনাদেরকে বেহেশতবাসী করুন। আর আমার মার্কেটে আমি 60 জন 70 জন মানুষের সাথে কাজ করি। আমার একটা দিনের জন্য মনে হয় না যে আমি এটা মানে অন্য কোনো বাইরের মানুষের সাথে কাজ করতেছি। তারা এত বেশি আমাকে সম্মান করে আর সবাই আমার গুণের জায়গায় রেখেছে। হয়তো বা না হলে 6 বছর টানা আমি ওখানে কাজ করতে পারতাম না, অনেক বাধার সম্মুখীন হতাম, কিন্তু ওনারা যে সম্মান দিয়ে আমাকে ওখানে রেখেছে, আসলে এই ঋণ আমি ওনাদের ঋণ কখনো শোধ করতে পারবো না। সারা জীবন যেন এরকম বন্ধন থাকে তাদের সাথে আমার, আর এইভাবেই যেন ভাইয়ারা সাপোর্ট করে আমাকে, সেটা আমি ভাইয়াদের কাছে চাইবো যে সবসময় আপনারা এইভাবে পাশে থাকবেন। আমার দিক থেকে যতটুকু করার আমি ততটুকু করার চেষ্টা করি সবসময়, কারণ আমি মনে করি যে পরিশ্রমটা হচ্ছে সফলতার চাবিকাঠি। এখন অনেক মানুষ যখন শুরুতে বলছিল যে ফালতু, এখন শিডিউল চেয়ে শিডিউল পায় না। এখন আমার পরিশ্রম এই 6 বছর, এটা কিন্তু একদিনের অর্জন না। এখন মুখে বলতেছি 6 বছর, এই 6 বছরে অনেক বাধা বিপত্তি পার করে আসছি। যারা বলতো ফালতু, এখন তারা ফোন দিয়ে শিডিউল নেয়, আপু কবে ভিডিও করে দিতে পারবেন, আসলে কি দেওয়া যাবে কিনা। এখন আগে ছিল আমার একটা ফ্যামিলি, এখন আমার ফ্যামিলি হয়ে গেছে 4টা। বিয়ের পরে শ্বশুর বাড়িও একটা ফ্যামিলি, মেইন ফ্যামিলি শ্বশুর বাড়ি, মায়ের বাড়ি আছে, তার সাথে আমার মার্কেটও একটা পরিবার হয়ে গেছে, তার সাথে আমার অডিয়েন্স যারা এত এত সাপোর্ট করে আমাদেরকে। অনেকেই বলতো যে ভাইরাল হওয়া মেইন কি
করা যায়। ভাইরাল হলেই শুধু ইনকাম হয়, ভাইরাল হলেই সবকিছু হয় এমন কথা না। অনলাইন এমন একটা বিষয় যেটাতে আপনি শ্রম যত দিবেন সেখান থেকে তত আপনি সফলতা অর্জন করতে পারবেন। অনলাইন পজিটিভ ভাবে নেগেটিভ ভাবে দুই ভাবেই কিন্তু এটা ব্যবহার করা যায়। যদি আপনি পজিটিভ নেন তাহলে পজিটিভ, যদি আপনি নেগেটিভ নেন তাহলে নেগেটিভ। যখন আমি অনলাইন ইউটিউব শুরু করি তখন ফেসবুকে পেজের এত ছিল না, ফেসবুকে মনিটাইজেশনও ছিল না। তখন ইউটিউব ছিল হাতে গোনা কিছু মানুষ হয়তো বা করতো, এত চালু ছিল না। সেই সময় ক্যামেরার পিছে থেকে আমি কখনোই ক্যামেরার সামনে আসিনি এইভাবে। আজকে ফার্স্ট ক্যামেরার সামনে আসছি। এই মুহূর্তে যারা সরাসরি আমাদের লাইভে জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই পাশে থাকার চেষ্টা করবেন এবং আমাদের জয়পুরহাটের মেয়ের নতুন পেজ, জয়পুরহাটের আমার প্রত্যেকটা চ্যানেল, প্রত্যেকটা পেজে এক একটা কাহিনী আছে। এই বড় ইউটিউবে যেমন আমার মায়ের জন্য আসা, তেমন আমার জয়পুরহাটের মেয়েতে যখন বাইরে ফোনে কথা বলি, যখন আমার বাসা থেকে কল আসে, তখন অনেকেই আমাদের ভাষা শুনে হাসে, যেটা আবার কি কথা বলছে, হ্যাঁ অনেকেই হাসে। তখন সেই জায়গা থেকে ভাবলাম এবার জয়পুরহাটের ভাষা নিয়ে কিছু বলবো। তখন জয়পুরহাটের নিয়ে পেজটা খুলেছি এবং ভাবতেও পারিনি, আমার ইউটিউবে অনেক সময় লেগেছে, কিন্তু জয়পুরহাটের নিয়ে 6 মাসের মধ্যে আমি সফলতা পেয়েছি। দুর্ভাগ্যবশত আমার আইডেন্টি হ্যাক হয়ে গেছে। মার্কেটে অনেকেই হয়তো বা জানেন না, আমার শাশুড়ি মাত্র যে আসলো উনি কিন্তু আমার শাশুড়ি। এটা হচ্ছে আমার শাশুড়ি, যে আসলে ওই যে অনেক সময় পিছে ক্যামেরার পিছে অনেকেই থাকে, গল্পটা ক্যামেরার পিছে একরকম হয়, ক্যামেরার সামনে আর এক রকম হয়। এটা সেই রকম একটা মাথা। তো যারা আমার এই চ্যানেলে, আমি এই চ্যানেলের পিছে আমি একা খাটিনি, মার্কেটের সবাই প্লাস আমার স্বামী, শাশুড়ি, আমার যা, ভাসুর সবার সাপোর্ট পাইছি। এই পথ চলায় আমি কোনো সময় কোনো বাধার সম্মুখীন হইনি, সব সময় সবাই সাপোর্ট করেছে। এবং আমার তো মা নাই, শাশুড়ি আছে, বাবাও নাই, আমার শ্বশুর নাই, আমার আব্বু আছে। আমার আব্বুর সম্পর্কে দুইটা কথা না বললেন, মানুষের বেস্ট ফ্রেন্ড থাকে, আমার বাবা আমার বেস্ট ফ্রেন্ড। আমি কখনো কোনো বাধা, কোনো সমস্যা, যে কোনো কিছুর সম্মুখীন হলে মানুষ মায়েদের সাথে কথা বলে, মায়েরা অনেকক্ষণ ধরে কথা শোনে ধৈর্য নিয়ে, কিন্তু বাবারা কিন্তু কথা শোনে না। কিন্তু আমার বাবা, আমি যদি 1-1.5 ঘন্টা ফোনে বকবক করি, ওই ব্যক্তি চুপ করে আমার সব কথা শোনে। এবং আমি যত সমস্যার সম্মুখীন হয়েছি, অনেক সময় হয় না সাংসারিক ঝামেলা, আমার তাজনুরের হয়তো আমি বলছি গেলাম হ্যান ত্যান অনেক কিছু, ওই লোকটা যখনই এই কানে খবরটা গেছে আমার সাথে কথা বলি, কিভাবে যে আমার ম্যাজিকের মতো আমার মনটা ভালো করে দেয়। আমি আসলে মানে আমার বাপ আমার কাছে সুপার নেস্ট কি, তার থেকে বড় যদি কিছু থাকে সেইরকম একটা মানুষ, যার সামনে থাকতে হয় না, যার কাছাকাছি থাকতে হয় না, সে দূর থেকে আমাকে কন্ট্রোল করতে পারে। আমার চাবিকাঠি হচ্ছে আমার বাপ। সে অসুস্থ থাকার কারণে আসতে পারেনি, হয়তো এটা আমার দুর্ভাগ্য যে আমার প্রোগ্রামে সে অসুস্থ, সে আসতে পারেনি, এটা আমার খারাপ লাগা। আপু যদি তুমি পরবর্তীতে ভিডিও লাইভ দেখো, আমি অনেক বেশি কষ্ট পাইছি আসলে তুমি আসলে জন্য। কিন্তু আমি অনেক বেশি সেভ করিনি। পরপর 2টা চাচা, মা, শ্বশুর সবাইকে হারিয়ে না মানসিক ভাবে এত বেশি ভাঙ্গি পড়েছি যে আসলে বলার কিছু নেই। কিছুদিন আগে আমার নানিকে হারিয়েছি। লাস্ট আমার জীবনের সর্বশেষ একটা মানুষ ছিল যে আমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতো। অন্তরে কেউ কিছু বলতো যে তোর নাতি, আমার নাতি অনেক পড়াশোনা করছে, কিন্তু রিম্পি
ওই আমার পাগলের মতো ভালোবাসে। কিন্তু আজকে ওর সৌভাগ্য হলো না আমার এই প্রোগ্রামে থাকার। মার্কেটে সবাই জানে 1 লক্ষ অনেক আগে হয়ে গেছে, কিন্তু রানীর হয়তো সুস্থ হবে এইটা ভেবে ভেবে আজকে এই লেটটা হয়ে গেছে। তার জন্য মার্কেটের যে ভাইয়েরা আমার আছে তাদের কাছে আমি একদম মন থেকে দুঃখ প্রকাশ করছি যে আমরা এটা নিয়ে কোনো হয়তো বড় সেলিব্রেশন বা যেদিন 1 লক্ষ হয়েছে কোনো কেক কাটা সেই ধরনের কিছুই করতে পারিনি। অনেকে এটা নিয়ে কষ্ট পেয়েছেন, অনেকে আলোচনা করেছেন যে আপু কিছুই করলো না। আসলে আমার পরিস্থিতি যদি আমি আরো ভালোভাবে আপনাদেরকে বলতে পারতাম তাহলে বুঝতেন যে আসলে কেন সেই সময় করতে পারিনি, কেন তখন হয়নি। পরিস্থিতি সবসময় এক থাকে না। এই 1 লক্ষ সাবস্ক্রাইবারের মধ্যে এক সময় গিয়ে ইউটিউবে আমার হ্যাক হয়ে গিয়েছিল সাবস্ক্রাইবার। আরো আগে এতদিন হয়তো 3 লক্ষ হয়ে যেত, কিন্তু আমার সাবস্ক্রাইবারটা এখন 1 লক্ষ। 6 বছর পরিশ্রম করার পরে 1 লক্ষ। এটা খুবই কষ্ট আমার জন্য, খুবই বেদনাদায়ক। যারা আজকে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসছেন। আর যেহেতু এই কাজটা এখনো করবো, বিশেষ করে মার্কেটের সব বাইরের কাছে বলছি যে আপনারা যেভাবে 6 বছর আমি যেমন এটা আপনারা মাথায় রেখেছেন যে আমি যেমন আপনাদের সেবা দিচ্ছি প্লাস আমি একটা বাড়ির বউ, আমার ওখানে এটা কখনো মনে হয় না যে আমি অন্য কোনো মানুষদের মধ্যে আসছি। আজ পর্যন্ত মার্কেটের একটা কোনো ভাই কোনো খারাপ ব্যবহার বা এমনি থেকে খারাপই কোনো কিছু আজ পর্যন্ত করেনি। এটার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। এই গুণকে সারা জীবন আপনারা এইভাবে রাখবেন। যতদিন বগুড়াতে আছি ইনশাআল্লাহ আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে রেখেছেন এইভাবেই রাখবেন। আর এই চ্যানেলটি জন্য আবারও সবাইকে বলছি যে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। এটা বগুড়াতে মূলত একটা অনলাইন শপিং চ্যানেল, শপিং গাইড। বগুড়াতে অনেক ইউটিউবার আছে, এখন অনেক পেজ আছে, কিন্তু শপিং গাইড কিন্তু একটাই এখন বগুড়াতে, সেটা হচ্ছে শামিমা আক্তার। আর আমাদের দর্শক যারা আছে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি। যারা অনেক সময় ফোন দিয়ে বলে আপু আসেন, শুধু আমাকে না আমাদের মার্কেটের সব ভাইদেরকে বলে যে আমার বাসা সেন্ট মার্টিন, আমার বাসা কক্সবাজার, আমার বাচ্চাইয়ে, অনেকেই কিন্তু এভাবে অনেক দাওয়াত দেয় যে শামিমা আপুকে নিয়ে আপনারা আসেন। এর মধ্যে আমাদের এরকম আসে যে গাড়ি ভাড়া সব দেবো, আমার ইয়ে আছে, রিসোর্ট আছে, আপনারা আসেন। সেই অডিয়েন্সকে বলতে চাই আপনারা যেভাবে শামিমা আক্তারের পাশে থেকেছেন এইভাবে পাশে থাকবেন। এইভাবে যেন আপনাদের জন্য এইভাবে সার্ভিস দিয়ে যেতে পারি। আপনাদের জন্যই তো আসলে এত কষ্ট করা, যেটা আমি বারবার ভিডিওতেও বলি যে যদি আপনারা বুঝতে না পারেন তাহলে এত কথা বলার আসলে কিছু হয় না। আপনাদের বোঝার জন্য যত পেঁচাল কাটতে হয়, যত কথা বলতে হয় সবই কিন্তু বলি। সেই সকাল 10টায় যাই, মার্কেটে 5টা থাকি, ভাইয়েরা কিন্তু ফ্যান চালাতে দেয় না, ভাইয়েরা কিন্তু ফ্যান দিতে দেয় না, গরমের মধ্যে বকবক করতে হয়, মাথার অর্ধেক চুল নাই। এই পরিশ্রম করে আপনাদের জন্য এত কষ্ট করে দিনে আমাদের এখন পেজে ইউটিউবে দিনে আমাদের ভিডিও আপলোড হচ্ছে 30 থেকে 35টার মতো, যেখানে একটা ভিডিও হয়নি এখন সেখানে এত ভিডিও আপলোড হচ্ছে। এটা শুধুমাত্র আমার একার পক্ষে সম্ভব ছিল না, আরো একটা মানুষকে আসলে ধন্যবাদ না দিলে না। সেটা হচ্ছে চমক, আমাদের অ্যাডমিন। ওই অনেক পরিশ্রম করেছে আমাদের এই চ্যানেলের জন্য এবং হ্যাক হওয়ার পরে অনেক বেশি পরিশ্রম ওই করে আমাদের চ্যানেলটি ফিরিয়ে নিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। যতটুকু হেল্প করেন এটা হয়তো বা আসলে এই হেল্পটা আসলে কোথাও পাওয়া যায় না, অনেক সময় টাকা পয়সা দিয়েও এই সাহায্য পাওয়া যায় না। আবারও আমার পরিবারের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। বড় ভাবি, মেজো ভাইয়া, বড় ভাইয়া সবাই অনেক সাপোর্ট করেছে। কখনোই বলেনি যে এটা করা যাবে না, এই কথাটা কখনো আমার ফ্যামিলি থেকে আসেনি, সব সময় সাপোর্ট করেছে।
আর মেজো আমি তো আমার সাথে অনেকবার মার্কেটে গিয়েছি, আমরা কান্নাকাটিও করেছি ফালতু কথা শুনে। আমার ননদ সোহেলি অনেকে অনেক কথা বলছে। এই কষ্টের ফল একটাই, যে আজকে আমরা এই প্লে বাটনটা পেয়েছি। এটা একটা জেদ ছিল আমার, যে এখান থেকে কিছু নিয়ে আসবো। আর আমার যেমন মার্কেটের ভাইয়েরা তো আছে, তার পাশাপাশি কিন্তু এর মধ্যে থেকে এখানে যেহেতু আমার ফ্যামিলির সবাই আছে, ঢাকার থেকেও কিন্তু এখন ডাক আসে, আপু এখানেই চলে আসেন, আপনি এখানে আসেন। আমি কয়েকবার ঢাকা থেকে ভিডিও করে আসছি, কিন্তু ওই যে আমার মার্কেটের এই ভাইয়ের করে আমার লাগবে, এই ভাইরাই আমার ভালো, আমার অত টাকার দরকার নাই। আমি যতদিন বগুড়াতে আছি, আমার সার্ভারাজ আছে, আমি এই ভাইদের সাথে কাজ করে যেতে চাই, যদি আপনারা আমাকে চান। আর যদি আপনারা বলেন না শামীমা আপুর দিন শেষ, শামীমা আপু এখন চলে যান, তখন ভেবে দেখবো। অনেকেই অনেকবার বলেছে আপু আপনি ঢাকায় ভিডিও করছেন, ঢাকায় চলে যাচ্ছেন, ঢাকায় চলে যাবেন কিনা। আমি ঢাকায় যাব না যতদিন আপনারা আমাকে ছাড়বেন না। যখন আপনারা বলবেন আপু আপনার দিন শেষ, আপনি এখন টান্ডবরা কান্দে নিয়ে চলে যান, তখন ভেবে দেখবো যে যাওয়া কোথায় যাই, ঢাকায় যাই না কক্সবাজার যাই। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর সবাই আজকের প্রোগ্রামটা এনজয় করেন। আসসালামু আলাইকুম।